প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। Another nasty delivery. Is that the final wicket? Nahid Rana picked up his first wicket. ঢাকা টেস্টে টাইগারদের ঐতিহাসিক জয়। নাহিদ রানার ফাইফার, আগুনে বোলিংয়ে পাকিস্তান পুড়ে ছারখার। শেরি বাংলায় আনন্দমুখর পরিবেশ। তামিম ইকবাল ফিরে গেলেন পুরনো দিনে। নাহিদের বিধ্বংসী গতিতেই টাইগারদের জয় বললেন শান্ত। রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে এবং তার সাথে স্কিলটাও স্লোলি ডেভেলপ হচ্ছে। সো অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেনস্টে, এটা দেখতে অবশ্যই ভাল লাগে। পেসার হলে কখনোই নাহিদকে বাউন্সার মারার দুঃসাহস দেখাতেন না শাহিন আফ্রিদিকে শান্তর খোঁচা। ঐতিহাসিক জয়ের বড় কৃতিত্ব বোলারদের। বাংলাদেশের ঐতিহাসিক জয়ে সমর্থকদের উল্লাস। প্রশংসায় ভাসিয়েছেন নাহিদ রানাকে। শান্তর ক্যাপ্টেন্সিতেও দারুণ খুশি ফ্যানরা। আপনাকে রিস্ক নিতে হবে। আর যে রিস্কটা আসলে শান্ত নিছে, তাই এটা আসলে শান্ত ভাই দুর্দান্ত। পাকিস্তানের সাথে এই টেস্ট ম্যাচ জয় অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের। 13 ম্যাচে 6 গোল, 3 অ্যাসিস্ট। ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাবেন তো নেইমার? আনচেলত্তির মন কিভাবে গলাবেন মেগাস্টার? নাটকীয় ঢাকা টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়। নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে 104 রানে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে পাকিস্তানকে টানা 3 টেস্টে হারালো টাইগাররা। আর ঘরের মাঠে প্রথম 268 রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং নৈপুণ্যে 163 রানে থামে পাকিস্তান। ঐতিহাসিক জয়, উদযাপনটাও বাদ ভাঙা। নাহিদ রানার বলে শাহিনশাহ আফ্রিদির ক্যাচ আউটে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে হারালো বাংলাদেশ। এ নিয়ে টানা তৃতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা। ফ্রন্টিয়ারে থেকেই ঐতিহাসিক দিনের শুরুটা করেছিল বাংলাদেশ। তবে শুরুতেই মুশফিকের উইকেট হারিয়ে খেই হারায় টাইগাররা। দ্রুত রান তুলতে গিয়ে সুবিধা করতে পারেননি লিটন কুমার দাসও। আগের দিন 58 রানে অপরাজিত থাকা নাজমুল শান্তও ফেরেন কিছুটা ব্যস্ততায়। 87 রানে টেস্ট ক্যাপ্টেন ফিরলে 216 রানে 6 উইকেট হারায় বাংলাদেশ। ওয়ানডে স্টাইলে খেলতে গিয়ে মিরাজ 27 বলে 24 রান করে ফিরলে বেশি দূর এগোতে পারেনি নাজমুল শান্তর দল। 240 রানে থামে টাইগারদের দ্বিতীয় ইনিংস। পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় 268 রান। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তানের ইমামুল হককে শুরুতে ফিরিয়ে তাসকিন দেন ঢাকা টেস্টে জয়ের বার্তা। দ্বিতীয় উইকেটে 54 রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দেন দুই অভিষিক্ত আজান আউয়াইস ও আবদুল্লাহ ফজল। আজানকে 15 রানে ফিরিয়ে সেই ঝুটি ভাঙেন মিরাজ। এরপর চলে নাহিদ রানা, তাইজুল আর তাসকিন ম্যাজিক, যার শুরুটা অধিনায়ক শান মাসুদকে মাত্র 2 রানে নাহিদ রানার ফেরানোর মধ্য দিয়ে। ভয়ের কারণ হয়ে ওঠা আবদুল্লাহ ফজলকে 66 রানে ফিরিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন তাইজুল ইসলাম। আর সালমান আঘাকে 26 রানে ফেরান তাসকিন। এরপর ব্যাক টু ব্যাক সৌদ শাকিল আর মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে পাকিস্তানকে কোণঠাসা করে দেন নাহিদ রানা। পরের ওভারেই হাসান আলীকে ফেরান তাইজুল। আর শেষ 2 উইকেট তুলে নিয়ে নিজের ফাইফার তুলে নেওয়ার পাশাপাশি জয় নিশ্চিত করেন নাহিদ রানা। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। ঢাকা টেস্টে জয়ের নায়ক নাহিদ রানা ম্যাজিক্যাল স্পেল করেছেন এই স্পিড স্টার। বাংলাদেশের টেস্ট ইতিহাসের 26 বছরে শেষ ইনিংসে গিয়ে ফাইফার নিয়েছেন একমাত্র পেস বোলার নাহিদ রানা। রহমান পেয়ারের অ্যানালাইসিস নাহিদ রানাকে দেখব একটু। ঢাকা টেস্টের শেষ সেশন, বাংলাদেশের জয়ের জন্য তখনও দরকার 7 উইকেট। ঠিক তখনই বল হাতে এলেন নাহিদ রানা। যা হলো নাহিদের 4.5 ওভারে তা দেখে মিরপুরের গ্যালারি উঠে দাঁড়ালো। স্রেফ 10 রান দিয়ে 4 উইকেট।
পাকিস্তানের প্রতিরোধ ভেঙে চুরমার, বাংলাদেশ জিতল 104 রানে। দ্বিতীয় ইনিংসে নাহিদ রানার বোলিং ফিগার দেখলে চোখ আটকে যায়। 40 রানে 5 উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ফাইফার, আর এটি এখন তার ক্যারিয়ার সেরা। এর আগের সেরা ছিল 61 রানে 5 উইকেট। কিন্তু শুধু সংখ্যায় নাহিদের এই স্পেলকে বোঝানো যাবে না। বোঝাতে হলে দেখতে হবে কাকে কাকে ফিরিয়েছেন তিনি। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ ধরা পড়লেন উইকেটের পেছনে। লিটন দাসের গ্লাভসে মাত্র 2 রানে। নাহিদ সাউদ শাকিলকেও ফেরালেন একইভাবে লিটনের হাতেই, ক্যাচ 15 রানে। মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করলেন 15 রানে। ঘন্টায় 147 কিলোমিটার গতির বলটা আগুনের গোলার কাছাকাছি ছিল কি? রিজওয়ানি ভালো বলতে পারবেন। নাহিদ নোমান আলীকে সাজ ঘরে পাঠালেন এলবিডব্লিউতে। আর সবশেষ শাহিন শাহ আফ্রিদি গতির বাউন্সারে ব্যাট বল মেলাতে পারলেন না, সহজ ক্যাচ গেল শর্ট লেগে। মাহমুদুল হাসান জয়ের হাতে 14 বল খেলে 0 রানে ফিরতে হলো আফ্রিদিকে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হলো 52.5 ওভারে মাত্র 163 রানে। নাহিদের এই পারফরম্যান্স আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে যখন মনে করা হয় প্রথম ইনিংসে তিনি খরুচে ছিলেন। সেই হতাশা সঙ্গে নিয়ে দ্বিতীয় ইনিংসে নামলেন এবং দেখিয়ে দিলেন গতি, বাউন্সার, আগ্রাসন আসলে কতটা বিধ্বংসী হতে পারে যখন লাইন লেন্থ ঠিক থাকে। প্রথম ইনিংসের ব্যর্থতা তাকে ভাঙেনি, বরং শানিত করেছে। এটাই একজন পেস বোলারের সবচেয়ে বড় গুণ। তবে জয়টা অবশ্য শুধু নাহিদের একার নয়। প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজ নিয়েছেন 5 উইকেট। তাসকিন আহমেদ পুরো ম্যাচ জুড়ে চমৎকার বোলিং করেছেন। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম আর তাসকিন নিয়েছেন 2টি করে উইকেট, মিরাজ 1টি। ব্যাটিংয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন, দ্বিতীয় ইনিংসে 87। মুমিনুল হক 2 ইনিংসেই 50 ছুঁয়েছেন এবং বাংলাদেশের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে 5000 টেস্ট রানের মাইল ফলক স্পর্শ করেছেন। তবু শেষ বিকেলের গল্পটা নাহিদের, ম্যাচ জেতানো স্পেলটা তারই। ঢাকা টেস্টে এই জয় দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা 3টি টেস্টে জিতল বাংলাদেশ। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এটাই তাদের প্রথম জয়। রহমান পেয়ার, স্টার প্লে। ঐতিহাসিক ঢাকা টেস্ট জয় মিরপুরের শেরি বাংলায় আনন্দমুখর পরিবেশ। বিসিবি বস তামিমও যেন ফিরে গেলেন পুরনো দিনে। জয়ের পর মাঠে এসেছেন, ক্রিকেটারদের নিয়ে আড্ডা জমিয়েছেন। তবে ক্যাপ্টেন শান্ত জানালেন নাহিদ রানার বিধ্বংসী গতিতেই ইতিহাস টাইগারদের। রেদওয়ান শাওনের রিপোর্ট। ম্যাচ শেষে মমিনুলের পাওয়া গাড়িতে মুশফিকের সে কি আনন্দ, নিজে চালিয়ে দেখছেন। অন্যদিকে বিসিবির নয়া বস তামিম ইকবাল পায়চারি করছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম বাংলাদেশের মাটিতে টেস্ট জয়, এই জয়টা তো উদযাপন করার মতোই। ক্যাপ্টেন শান্ত হাসি খুশিভাবেই এসেছেন প্রেস কনফারেন্সে। পুরো দিনের আলাপ করতে আমি হাজির আপনাদের সাথে। হোম অফ ক্রিকেটে পাকিস্তানের সাথে বড় জয়, 7 উইকেট পেয়েছে দলের পেসাররা। সেখানেই নায়ক নাহিদ রানা। নাহিদ রানাকে বাউন্সার মারবেন তো বাউন্সার তো খেতেই হবে। ক্যাপ্টেন শান্তর সাফ জবাব। ওরাও জানে যে আসলে রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খাইতে হবে। সো আমি হইলে রানাকে বাউন্সার মারতাম না, কারণ আমার ওই শখ নাই অত জোরে বাউন্সার খেলার। বাট হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। এখন আমরা ওই কি বলবো, বাংলা ভাষায় যদি বলি যে জবাবটা দিতে পারি, তো এটা একটা ভালো দিক। আমাদের ওইরকম বোলিং স্ট্রেংথ এখন আছে। সো এই জিনিসগুলো ভালো, টিম গ্রো করার জন্য ইম্পর্টেন্ট। অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেইনস্টে, এটা দেখতে অবশ্যই ভালো লাগে। পাক ব্যাটার সালমান আগা ম্যাচের 4র্থ দিন চ্যালেঞ্জ দিয়েছিলেন শান্তকে, সাহসটা দেখাও, পারলে 260 রানে ছেড়ে দাও। ক্যাপ্টেন শান্ত আজ 5ম দিন লাঞ্চ ব্রেকের ঠিক 10 মিনিট আগে ছেড়ে দিয়েছেন 268 রানের টার্গেট। বাংলাদেশের হোম অফ ক্রিকেটে পাকিস্তান কি পারবে
এই রানটা চেস করতে পারেনি পাকিস্তান। শান্ত জানালেন এই সাহসী সিদ্ধান্তের পেছনের গল্পটা। এই টেস্ট ম্যাচে সব থেকে আমার মনে হয় যে আমরা যে ডিক্লেয়ারটা করেছি এটা অনেক বড় ডিসিশন ছিল, যেটা নর্মালি আমাদের টিম কখনো করে না এভাবে। সো এই জিনিসটা আমাদের ভবিষ্যতে কাজে দিবে এবং এই জিনিসটা, এই সিদ্ধান্তটা হয়তো ভবিষ্যতে আমাদেরকে আরো কনফিডেন্স দিবে যে এখান থেকে এইভাবে ম্যাচ জেতা সম্ভব। সো এটা আমি বলবো যে সব থেকে নতুন একটা জিনিস হয়েছে পুরো টেস্ট ম্যাচ। মিরপুর শেরেবাংলা টাইগারদের ডেরা, এখানে তো হলো। এবার নজরটা সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওই 16ই মে দ্বিতীয় টেস্টে। রাওয়ালপিন্ডিতে যেভাবে টাইগাররা পাকিস্তানকে লজ্জায় ডুবিয়ে হোয়াইট ওয়াশটা করেছিল, এবার নিজেদের ঘরের মাঠে সেই সুযোগটা। চোখ থাকবে সেই টেস্টে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। অধিনায়ক নাজমুল শান্ত যদি পেস বোলার হতেন কখনোই নাহিদ রানাকে বাউন্সার মারার সাহস করতেন না। আফ্রিদি নাহিদ রানাকে যে বাউন্সার মেরেছিলেন সেটাতে খোঁচা মারতে ছাড়েননি বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন। মাহবুব রিমন এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন। শান্ত যেন শান্ত, নীরব, মুখে স্মিত হাসি, চোখে উচ্ছ্বাস। বিপরীতে পাক কাপ্তানের মনে অশান্তির ঝোড়ো হাওয়া। প্রেসমিটে শান মাসুদের মলিন চেহারাই বলে দেয় ঢাকা টেস্টের ফল। টেস্ট ক্রিকেটেও ডোমিনেট করে খেলাটা শিখে গেছে বাংলাদেশ। উইকেটে দ্বিতীয় দিন বাদ দিলে বাকিটা সময় ছিল টাইগারদের দাপট। আর ভাগ্য তো সবসময় সাহসীদের পক্ষেই থাকে, তাই তো শান্ত সাহসী সব সিদ্ধান্ত। তবুও পঞ্চম দিনের টি সেশনে পেন্ডুলামের মতোই দুলতে ছিল ম্যাচ। সে সময় কি বার্তা ছিল দলের জন্য? আজকে সকাল থেকে আমাদের একটা মেসেজ ছিল যে আমরা খেলাটা জেতার জন্য খেলবো, সিচুয়েশন যেরকমই থাক। টি ব্রেকেও কোচ ওই মেসেজটাই দিয়েছে এবং আমরা সবাই ওই বিশ্বাসটা নিয়ে ঢুকেছিলাম যে এখান থেকে আমরা খেলাটা জিতবো এবং যদি না জিততে পারি তাহলে ওদের যেন কষ্ট হয় খেলাটা সেভ করতে। শান্ত নিজেও আছেন দারুণ ফর্মে, গড়েছেন এক গাদা রেকর্ড। তবে এই জয়কে তার চাইতেও বড় মানছেন এক ভিন্ন কারণে। সামটাইমস আমার মনে হয় যে এরকম ব্রেভ ডিসিশন নেওয়াটাও জরুরি। আমরা একটু সাহসী সিদ্ধান্ত নিয়েছি, আমার মনে হয় যে এটা সামনের দিকে আমাদেরকে হেল্প করবে এই সিদ্ধান্তটা। ঢাকা টেস্টে শাহিন শাহ আফ্রিদি আর নাহিদ রানার ব্যাটেল জমে উঠেছিল বেশ। আফ্রিদির ছোড়া একটা বাউন্সারের জবাব নাহিদ রানা দিয়েছেন এক একটা কামান গোলায়। প্রেসমিটের পুরোটা সময় তাই বাংলার বোলারদের স্তুতিতে নাজমুল হোসেন শান্ত। তাসকিন এবং রানার ওই স্পেলটা আউটস্ট্যান্ডিং ছিল। আমাদের যে বোলিং অ্যাটাকটা আছে, যে 5টা বোলার আমরা এই ম্যাচে খেলেছে, তো সবাই স্কিলফুল এবং সবাই ভালো বল করেছে। আমার মনে হয় এই ইনিংসে মিরাজ যেভাবে স্টার্ট দিয়েছে, তাসকিন যেভাবে প্রথম উইকেটটা নিল, ওইখান থেকে মোমেন্টামটা পাওয়া। ঢাকা টেস্ট জিতে চলতি টেস্ট সাইকেলে লম্বা লাফ দিয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে টপকে গেছে ইংল্যান্ড পাকিস্তানকে। শান্ত বলছেন চলতি বছরও অব্যাহত রাখতে হবে জয়ের এই ধারা। মাহবুব রিমন, স্টার প্লে। বাংলাদেশের ঐতিহাসিক জয়ে উল্লাসে মেতেছেন মিরপুরে খেলা দেখতে আসা দর্শকরা। প্রশংসায় ভাসিয়েছেন নাহিদ রানাকে। নাজমুল শান্তর ক্যাপ্টেন্সিতেও দারুণ খুশি টাইগার ফ্যানরা। পাকিস্তানের সাথে এই টেস্ট ম্যাচ জয় অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের এবং ফিফথ ডেতে যেভাবে ম্যাচটা ফিফথ ডেতে এসেছে এবং ফিফথ ডেতে আসার পরে যেভাবে বাংলাদেশ জিতেছে, এটা সত্যি অনেক আনন্দের ব্যাপার। এবং নাহিদ রানা যিনি একটা 5 উইকেট নিয়েছেন, খুবই আনন্দের বিষয়। নাহিদ রানা একদম প্রমিজিং স্টার এবং আমরা আশা করি সে ফিউচারে আমাদেরকে আরো এরকম বহু ম্যাচ জিতাবে। সালমান আলী আখার ওই ইয়াটা একটু গায়ে লাগছে, গায়ে লাগিয়েছে তো চ্যালেঞ্জ দিলাম, অ্যাকসেপ্ট করলো, ব্যাটিং করলো ভালো, কিন্তু বাংলাদেশ ভালো বোলিং বলার মতো না ভাষা। নাহিদ রানা পুরো ফাটায় দিছে আজকে। নাহিদ রানার বোলিং দেখে তো পুরা আর বলার কোনো ভাষাই নেই। লাস্ট মোমেন্টের উইকেট আর চিল্লাচিল্লি করতে করতে পুরা বুক টুক সব পাইপা গেছে। আমি খুবই খুশি বাংলাদেশ আজকে টেস্ট ম্যাচে জিতেছে। আমরা খুশি, অনেক খুশি। পাকিস্তানকে হারানোর আলাদা একটা মজা আছে। 1971 সালে যেভাবে হারাইছি, আজকে হারানোতে আরো মানে একটা বাড়তি একটা আনন্দ, তার থেকে বেশি মজা পাইলাম। ব্রাজিলের কড়া হেডমাস্টার কার্লো আনচেলত্তির দলে শুধু ফিট ফুটবলাররাই জায়গা করে নিতে পারেন। শঙ্কা ছিল নেইমার জুনিয়র কি সেই জায়গায় জায়গা করে নিতে পারবেন। অবশেষে তিনি প্রাথমিক দলে আছেন। তবে প্রশ্ন উঠেছে তার এই প্রাথমিক দলে থাকার পেছনে কোনো চাপ আছে কিনা এবং নেইমার বিশ্বকাপের মূল দলে থাকতে পারবেন কিনা সেই প্রশ্নটা উঠছে। নিয়মিত ইনজুরির দল থেকে ছিটকে যাওয়া, ফিটনেসের ঘাটতি, মাঠের বাইরে বিতর্ক, নেইমার জুনিয়রকে নিয়ে সমালোচনা করাই যায়, কিন্তু উপেক্ষা করা যায় কি?
নেইমারকে নিয়ে ব্রাজিলের কড়া হেডমাস্টার কার্লো আনচেলত্তির বরাবরই সাফ জবাব, পুরোপুরি ফিট আর প্রস্তুত না হলে দলে রাখা সম্ভব না। তবে সেলেসাওদের ৫৫ সদস্যের প্রাথমিক দলে ব্রাজিলিয়ান পোস্টার বয় ঠিকই জায়গা করে নিয়েছেন। ৩৪ বছর বয়সী এই ফুটবলার দেশের জার্সিতে শেষবার খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। চাপ, সমালোচনা কিংবা ব্যর্থতা সবকিছুর উত্তর দিয়ে চলতি মৌসুমে সান্তোসের হয়ে ১৩ ম্যাচে করেছেন ৬ গোল ৩ অ্যাসিস্ট। শুধু সংখ্যাই নয়, বারবার ইনজুরিতে পড়লেও মাঠে তার উপস্থিতি বদলে দিচ্ছে দলের আত্মবিশ্বাস। তবে কেবলমাত্র সাম্প্রতিক পারফরমেন্সের কারণেই নাকি চারপাশের চাপে পড়ে আনচেলত্তি নেইমারকে দলে রাখছেন তা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে। সতীর্থরা তো বটেই, স্বয়ং লিওনেল মেসি বলছেন বড় টুর্নামেন্টে নেইমার থাকলে ফুটবল আরও সুন্দর লাগে। আবার রোনালদো নাজারিও থেকে শুরু করে রোনালদিনিও, কাফুর মতো কিংবদন্তিরা বারবার বলছেন নেইমারকে তারা বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চান। তার চেয়েও বড় কথা, এই তারকাকে ব্রাজিল দলে রাখা নিয়ে দেশটার পার্লামেন্ট মেম্বারের চিঠি পৌঁছে গেছে ফুটবল ফেডারেশন অবধি। ব্রাজিলীয় ফেডারেল ডেপুটি হেলিও লোপেসের ৩ পাতার সেই চিঠিতে দাবি বিশ্বকাপের নাম্বার 10কে দলে রাখা হোক। ব্রাজিলের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সমর্থকরাও নেইমারকে দলে চাওয়া নিয়ে করছে প্রতিযোগিতা। তবে এটাও ঠিক, 18 মে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগেই নিজেকে পুরোপুরি ফিট আর প্রস্তুত প্রমাণ করতে হবে নেইমার জুনিয়রকে। দলে জায়গা পেলে এটা হবে তার ৪র্থ বিশ্বকাপ। ব্রাজিলের রাস্তায় রাস্তায় এখন বিশ্বকাপের আমেজ। সেই আনন্দ নিঃসন্দেহেই পরিপূর্ণ হবে যদি শেষমেশ নেইমার আনচেলত্তির দলে টিকে যান। তানজিম ওসিম, স্টার প্লে। লা লিগার ট্রফি প্যারেডে ফিলিস্তিনের পতাকা উড়ালেন লামিন ইয়ামাল। রিয়ালকে হারিয়ে লিগ নিশ্চিত হবার পর সোমবার ছাদ খোলা বাসে ভক্তদের সাথে ট্রফি উদযাপন করেছে বার্সেলোনা। সেখানে লামিনের এমন কাণ্ড ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন স্প্যানিশ তারকাকে। দিনে দিনে যেন মুসলিম বিশ্বের অনুপ্রেরণার নাম হয়ে উঠছেন লামিন ইয়ামাল। এবার বার্সেলোনা ট্রফি প্যারেডে ফিলিস্তিনের পতাকা নিজ হাতে উড়িয়েছেন স্প্যানিশ তারকা। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন লামিন। এর আগেও স্পেন ও মরক্কোর একটি ম্যাচে দর্শকরা মাঠে ইসলাম বিদ্বেষী স্লোগান দিয়েছিল, যা সহ্য করতে পারেননি লামিন। ম্যাচ শেষে করেছেন প্রতিবাদ। রবিবার রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে চলতি মৌসুমের লা লিগার শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। ২৯তম লিগ শিরোপা জয়ে বার্সেলোনা শহরে ভক্তদের সঙ্গে উদযাপনে মেতেছেন রাফিনিয়া, ইয়ামালরা। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে শিরোপা উৎসবে প্রায় ৭,৫০,০০০-এর বেশি মানুষ অংশ নিয়েছে। ছাদখোলা বাসে করে বার্সেলোনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুটবলাররা। শুধু ফিলিস্তিনের পতাকা হাতেই নয়, লামিনের আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি খোঁচা দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। বার্সা তারকা একটি জার্সি উঁচিয়ে দেখান, যেখানে লেখা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমি মাদ্রিস্তা নই। চলতি মৌসুমে লা লিগায় ২৮ ম্যাচ খেলেছেন লামিন, করেছেন ১৬ গোল, অ্যাসিস্ট আছে ১২টি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, দিচ্ছি এই মুহূর্তে বিরতি। শেষ করছি আজকের মতো।